cPanel এ সেটআপ করতে হয়, মানে সাইটটা কিভাবে লাইভ করতে হয়, লাইভ হোস্টিং এ। এটার জন্য আমরা ফার্স্টে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে যে হোস্টিং প্রোভাইড করবে বা আমরা যেখান থেকে হোস্টিং কিনবো সেখানে যাব। যদি ক্লায়েন্ট আমাদেরকে সরাসরি যেখান থেকে সে হোস্টিং কিনছে যদি তার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় বা ইমেল পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে আমরা সরাসরি অ্যাক্সেস নিতে পারবো। যেমন আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে একজন হোস্ট, আবার অনেকে হচ্ছে আপনার ইবিএন হোস্ট বা ডায়না হোস্ট বা কেউ হচ্ছে আপনার হোস্টেঞ্জার বা নেমচিপ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মানুষ হোস্টিং কিনে। তো ক্লায়েন্ট আমাদেরকে যখন ডোমেইন হোস্টিং প্রোভাইড করবে তো আমরা ফার্স্টে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের প্যানেলে লগ ইন করতে হবে। তো সে ধরেন সাপোজ এই যে ফেলকুঞ্জন নামে একজন ক্লায়েন্ট, সে হচ্ছে একজন হোস্ট থেকে হোস্টিং সার্ভিস নিছে। তো আমরা হচ্ছে এখন একজন হোস্টের প্যানেলে লগ ইন করবো, ইমেল পাসওয়ার্ড সেভ আছে, লগ ইন করলাম। তো লগ ইন করার পরে এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। এখানে সার্ভিসটা হচ্ছে হোস্টিং সার্ভিস, মানে হচ্ছে আপনার হোস্টিং এর একাধিক প্যাকেজ যদি আপনি কেনেন তাহলে একটা একটা দেখাবে। এখানে লগ ইন টু cPanel, আমরা এখান থেকে সরাসরি যদি ক্লিক করি তাহলে এটা cPanel এ চলে যাবে। এই যে ক্লিক করলাম, cPanel এ চলে যাবে। এটা হচ্ছে একটা। আর প্রায় সময় দেখা যায় অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে তার নিজের ব্যক্তিগত সিকিউরিটির জন্য সে হচ্ছে এই প্যানেলটা শেয়ার করে না, সে আমাদেরকে cPanel শেয়ার করে, মানে এই প্যানেলটা, এইটার কিন্তু আলাদা একটা আইডি পাসওয়ার্ড আছে। যদি আমি এটার যেমন লগ আউট দেই তাহলে দেখেন এই যে এটা মানে যে কোনো ডোমেইনের পরে আমরা যদি 2083 দেই কোলন 2083 তাহলে cPanel লগ ইনের অপশন আসে। আবার হোস্টিং এর ডোমেইন অনুসারে আমরা এটা অ্যাক্সেস নিতে পারি। তো ক্লায়েন্ট আমাদের cPanel লগ ইন করার জন্য এরকম একটা ইউআরএল দিবে, যেখানে যাই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এটাও আবার ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এটা কিভাবে হয়, যেমন ধরেন যদি এই হোস্টিং এ দেখি তাহলে দেখেন এই যে cPanel লগইনের জন্য হোস্টিং প্রোভাইডার ইমেইলে বা প্যানেলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকে। যেমন আমি হচ্ছে আগে হচ্ছে ওইখান থেকে ম্যানুয়ালি বাটনে ক্লিক করে লগ ইন করছিলাম, আর এখন হচ্ছে আমি সরাসরি cPanel এ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। দেখেন দুইটাই কিন্তু সেম। তাহলে কি বোঝা গেল যে আমরা দুইভাবে cPanel অ্যাক্সেস নিতে পারি। একটা হচ্ছে সরাসরি cPanel এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে যে ক্লায়েন্টের যে হোস্টিং প্যানেল যেখান থেকে যে হোস্টিং কিনছে ওই হোস্টিং প্রোভাইডারের সাইটে ঢুকে আমরা হচ্ছে cPanel এ অ্যাক্সেস নিতে পারি। যাই হোক, আমরা cPanel লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের ফার্স্ট কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা যে হোস্টিং এ আমাদের ওয়েবসাইটটা লাইভ করব, আমরা দেখব যে আমাদের যে ডোমেইনটা এখানে লাইভ হবে সেই ডোমেইনটা এবং হোস্টিং এর যে নেম সার্ভার তার সাথে সেম আছে কিনা, কানেক্টেড আছে কিনা। যেমন দেখি এই হোস্টিং দেখেন, এটার কি নেম সার্ভারটা কি? এটার নেম সার্ভার হচ্ছে bdns1.exonos.com, bdns2.exonos.com। তো এটা বিভিন্ন হোস্টিং এর নেম সার্ভার বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা যখন হোস্টিং যদি ক্লায়েন্ট সরাসরি আমাদেরকে প্যানেলের অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো নেম সার্ভার কি। আর যদি আমাদেরকে না দেয় তাহলে জিজ্ঞেস করে নিব যে নেম সার্ভারটা কি হোস্টিং এর। এটা যেগুলো প্যানেলে পাওয়া যায় না এগুলো অবশ্যই হোস্টিং কোম্পানিগুলো মেইলের মাধ্যমে পাঠিয়ে দেয় নেম সার্ভার কি হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা নেম সার্ভার হচ্ছে BDNS1 BDNS2। তো আমরা আমাদের এখানে আবার ক্লায়েন্ট ডোমেইনটা এখানেই কিনছে, তো আমরা এখানেই চেঞ্জ করতে পারবো। যদি ডোমেইনটা অন্য কোথাও থেকে কিনতো তাহলে ওইখানে লগ ইন করে তারপরে নেম সার্ভারটা আপডেট দেওয়া লাগতো। তো এটা যেহেতু একজন হোস্টের প্যানেল, হোস্টিং একজন হোস্টের, ডোমেইনও একজন হোস্টের, সেক্ষেত্রে তাদের ডিফল্ট কিছু ভ্যালু আছে। যেমন এই যে বিডিএনএস দিলে আমরা যে ভ্যালুটা বসাবো এটা অটোমেটিক এখানে চলে আসবে আর কি। এখন যদি মনে করেন এই কাস্টমার বা ক্লায়েন্ট সে ডোমেইন কিনছে অন্য জায়গা থেকে, হোস্টিং কিনছে আরেক জায়গা থেকে, সাপোজ হোস্টিং সে একজন হোস্ট থেকে নিছে বা আহ, ধরেন ডোমেইন সে একজন হোস্ট থেকে নিছে, হোস্ট হোস্টিং সে একজন হোস্ট থেকে নিছে, আর ডোমেইনটা নিছে সে নেমচিপ থেকে। এখন কি হবে? যেহেতু এখন একজনের সাথে এটা রিলেটেড না, সেক্ষেত্রে আমাকে কাস্টম নেম সার্ভার দিয়ে আমার ওই নেমচিপ হোস্টিং এর যে আমার নেম সার্ভার গুলো এটা বসাই দিতে হবে। আবার ধর মনে করেন এটা যদি ডোমেইন এখানে হয় হোস্ট, এইটা হচ্ছে যে আমার ডোমেইনটা আছে নেমচিপে, আর আমি বিষয়টা গুলাই ফেললাম। এখানে যে বিষয়টা ঘটবে যদি হচ্ছে এটা একজন হোস্টের ডোমেইনটা থাকে এবং একজন হোস্টেই সার্ভিসটা হয়,
হোস্টিং এবং ডোমেন দুইটাই হচ্ছে এক্সোনোস্টে। তখন আমাকে এক্সোনোস্টের যে ডিফল্ট এখানে আছে যে ফ্রি ডিএনএস মানে ডিফল্ট একটা বসানো থাকে। আবার হচ্ছে যদি আমরা বিডিএক্স সার্ভার নেই তাইলে এটা সেট করতে হবে। কারণ এটা সেট করতে হবে কিনা আমরা কিভাবে বুঝবো? এটা ওই যে আমি একটু আগে দেখাইলাম যে সার্ভিসের ডিটেইলস এ ক্লিক করলে আমরা দেখতে পারি ওটার নেম সার্ভারটা কি। তো সেম ভাবে এখন মনে করেন আমার এই ডোমেইনটা হচ্ছে আমি এক্সোনোস থেকে কিনলাম। সার্ভারটা হচ্ছে আমি নেমচিপ থেকে কিনলাম বা এটা হোস্টেঞ্জার থেকে কিনলাম। তাইলে আমার কি হবে? এই ডোমেইনটা নেমচিপ বা হোস্টেঞ্জার বা অন্য কোনো হোস্টিং প্রোভাইডার তার যে নেম সার্ভারটা আছে এটা এখানে বসাইতে হবে। তাইলে কি হবে? আমার এই ডোমেইনটা ওই হোস্টিং এর সাথে কানেক্টেড হবে। এটা হচ্ছে নেম সার্ভারের ফাংশনালিটি বা কিভাবে একটা ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট হয়, যেটাকে বলে ডোমেইন নেম সার্ভার। ওকে, আমরা এটাকে সেভ দিলাম। তাহলে এখন কি ঘটলো? আমার এই যে ডোমেইনটা ফ্যালকনজুন XYZ যেটার মধ্যে আমি এখন সাইট সেটআপ করব, এইটা এই হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে গেল। ঠিক আছে? এখন এখানে জাস্ট কি হইলো? ডোমেইনটা ওই হোস্টিং এর সাথে কানেক্ট হইলো। কিন্তু আমাকে যে কাজ করতে হবে, যদি আমি আমার ওই ডোমেইন দিয়ে হোস্টিংটা কিনি, সাপোজ এখানে কি আছে ফ্যালকনজুন XYZ, আমি যখন হোস্টিং কিনবো তখন একটা ডোমেইন দিয়ে হোস্টিং কিনতে হয়। তো আমি যদি এই ফ্যালকনজুন XYZ দিয়ে আমি হোস্টিংটা কিনতাম তাহলে আমাকে এখানে আলাদা করে ডোমেইনটা এড করার প্রয়োজন ছিল না। যেহেতু এটা আমার এডন ডোমেইন, মানে এটা প্রাইমারি ডোমেইন আছে, এটা মানে যে ডোমেইন দিয়ে আপনি হোস্টিংটা কিনছেন ওইটাই হচ্ছে প্রাইমারি ডোমেইন। তো প্রাইমারি ডোমেইন falconjon.com.bd, আমি এখন ওয়েবসাইট সেটআপ করব এখানে falconjon.xyz। তাহলে এটা কিন্তু এখানে এড করা নাই। তাহলে এখানে এই যে ডোমেইন নামে সিপিএনএল আসার পরে এখানে আমাদের বেশ কিছু জিনিস দেখেন। ফার্স্টে এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ব্যানার, এটা আমরা ক্লোজ করতে পারি। এখানে হচ্ছে ইমেইল, ইমেইলটা হচ্ছে ওয়েব মেইলের জন্য, যে যদি কোনো ক্লায়েন্টের ওয়েব মেইলের প্রয়োজন হয়, এক্সাম্পল info@falconjon.com বা contact@falconjon.com, এগুলো হচ্ছে ওয়েব মেইল বা বিজনেস ইমেইল বলে। ওকে, এটার সচরাচর প্রয়োজন হয় না, এটা আমরা ক্লোজ করতে পারি। আমাদের যখন প্রয়োজন হয় ফাইল ম্যানেজার ডাটাবেস ডোমেইন, আর বাকি যা আছে এগুলো সচরাচর আমাদের প্রয়োজন হয় না। তো আমি কাজের সুবিধার্থে সবগুলোকে ক্লোজ করে রাখলাম। দেখেন, এখন আমি একটু জাস্ট ওভারভিউ দেই। এই ফাইল ম্যানেজারটা হচ্ছে যে যেখানে আপনার ফাইল থাকবে, ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে। আর এখানে বাকি এখানে এগুলোরও প্রয়োজন নাই। জেট ব্যাকআপটা হচ্ছে যে যদি আমাদের কখনো ডাটা লস হয় সেক্ষেত্রে আমরা ওই প্রিভিয়াস ডাটা ব্যাকআপ নিতে পারবো, একদম ডাটাবেস সহ আমরা ব্যাকআপ নিতে পারবো। এটা হচ্ছে ব্যাকআপ অপশন। আর মূলত এই ফাইল ম্যানেজারে গেলে আমরা আমাদের ফাইলগুলো ওয়েবসাইটে রাখতে হবে। আর এটা হচ্ছে ডাটাবেস। আমরা লোকালে কি করি যে আমরা পিএইচপি মাই অ্যাডমিন সেটআপ করি, সেখান থেকে যদি আমরা আমাদের ব্রাউজারে লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন, তাহলে আমরা ডাটাবেসটা সরাসরি পেয়ে যাই। বাট এখানে প্রসেসটা একটু ভিন্ন, যে আমাদের এখান থেকে হচ্ছে এই ম্যানেজ মাই ডাটাবেস থেকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, আর পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমরা ডাটাবেসটা অ্যাক্সেস নিতে পারবো। আমরা কি কি ডাটাবেস আছে দেখতে পারবো, ডাটাবেস আপলোড দিতে পারবো। এটা আমি দেখাচ্ছি একটু পরে। আর এই ফার্স্ট কাজ হচ্ছে ডোমেইনটাকে এড করা। যদি সেটা অ্যাড অন হয় তাহলে ফার্স্ট টাইম ডোমেইনটাকে এড করা। আর যদি ওই ডোমেইন দিয়ে হোস্টিংটা কেনা হয় তাহলে আমাকে এখানে আলাদা করে ডোমেইন এড করতে হবে না, এটা অটোমেটিক রুট ডিরেক্টরি বা পাবলিক HTML ডিরেক্টরিতে এড করা থাকবে। তো যেহেতু আমার এটা এক্সিস্টিং নিউ ডোমেইন, তো আমাকে এখানে এটা এড করতে হবে। আর এই ডোমেইনে আসলে আমি আমার এই হোস্টিং এ কি কি ডোমেইন আছে আমি এই লিস্ট দেখতে পারবো। এই যে এখানে falconjon.com.bd, falconjon.bd.com, since 96bd.com, এই তিনটা ডোমেইন এখানে কানেক্টেড আছে। আর কোন ডোমেইন কোন ডিরেক্টরি শেয়ার করতেছে এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে since bd, সে এই ডিরেক্টরি ইউজ করতেছে। falconjon.bd, তার ফাইল ডিরেক্টরি হচ্ছে এটা। এই যে falconjon.com.bd, এটা হচ্ছে মেইন ডোমেইন মানে যেটা দিয়ে হোস্টিং কেনা হয়েছিল। এইটা হচ্ছে যে পাবলিক HTML ডিরেক্টরিতে আছে। তো আমরা এখান থেকেও এটার ফাইল কোথায় আছে দেখতে পারবো। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা ডোমেইন এড করা। আমাদের ডোমেইন ছিল falconjon XYZ। তো এটা যেহেতু ভিন্ন সাইট হবে, তো এটা প্রায় সময় দেখবেন এখানে শেয়ার ডকুমেন্ট রুট, এটা চেকমার্কটা ওপেন চেকমার্ক করা থাকে, এটা আমাদেরকে আনচেক করতে হবে। falconjon XYZ,
ফ্যালকন জুন XYZ, রাইট, ঠিক আছে। আমরা এটা বারবার মিলিয়ে দেখবো যে আমাদের ডোমেন অনুসারে আমাদের রাইট ডোমেনটা কানেক্ট হচ্ছে কিনা, অন্যথায় ফুল কাজ করার পরেও আমাদের এরর আসবে। তো এটা এক্স্যাক্টলি ঠিক আছে, ফ্যালকন জুন XYZ। আমরা এটাকে এখানে অ্যাড করে নিলাম। এই যে এখন ডোমেইনটা অ্যাড হয়ে গেল এবং তার জন্য আলাদা একটা ডিরেক্টরি ক্রিয়েট হইলো, এই যে ফ্যালকন জুন XYZ। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই যে সরাসরি এই ডিরেক্টরিতে চলে আসলাম। আবার হচ্ছে আমরা এখান থেকে যদি সি প্যানেলে ক্লিক করি একদম হোম ডিরেক্টরিতে আসবো। আসার পরে এখানে দেখেন ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, আপনি এখান থেকেও আপনি ফাইল ম্যানেজারে যেতে পারবেন। তো এখানে আসলে দেখবেন আপনার ডোমেইন গুলো আছে, এই যে falconjon xyz.bd, পাবলিক HTML হচ্ছে মেইন ডোমেইন সিন্স 96 বিডি। তাহলে আমাদের কাজ হচ্ছে falconjon xyz, এই ডিরেক্টরি থেকে মাস্ট ফলো রাখতে হবে। ওকে, তার মানে হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে দুইভাবে অ্যাক্সেস নিতে পারি, একটা হচ্ছে ডোমেইন থেকে আর একটা হচ্ছে সরাসরি ফাইল ম্যানেজার থেকে। তো আমরা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা যে এই যে সাইটটা এখানে কানেক্ট হইলো, ওই ডোমেইনের নেম সার্ভার সেটআপ করলাম এবং ওই ডোমেইনটাকে এই হোস্টিং এ এড করলাম। এখন কাজ হচ্ছে এই ডোমেইনে বা এই ওয়েবসাইটে কি কি ফাইল আছে আমাদের সেটা আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে যে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করলেই হবে। তারপরে সিলেক্ট ফাইল, এখান থেকে আমাদের যে ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে এটা আপলোড করতে হবে। তো এটা কোথায় আছে? যেমন এখানে আমার ফ্যালকনজন নামে একটা ডিরেক্টরি আছে, ফ্যালকনজন ফ্যালকনজন, এই যে। এখন আমার কাজ হচ্ছে কি এই এটার ফাইল ফোল্ডারগুলোকে আপলোড দেওয়া। তো আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম। আমার কাজ হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে এগুলোকে জিপ করতে হবে। হ্যাঁ, এখান থেকে তো আমি জিপ ফাইল ছাড়া আপলোড করতে পারবো না। তো আমি এটার ওভারঅল সব ফাইলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে একটু আর্কাইভ দিয়ে আমি জিপ হিসাবে এটাকে ফাইলটাকে রেডি করলাম। জিপ হইতে একটু সময় নেবে, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, ফাইল জিপ হোক, আমরা আবার হোস্টিং এ গেলাম। এই যে ফাইল জিপ হচ্ছে, এটা জিপ কমপ্লিট হোক। আমার ফাইল জিপ হওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার হ্যাঁ, ফ্যালকনজন আমি জাস্ট এটাকে আপলোড করব। এখন এটা একটু সময় নিয়ে ফাইল আপডেট হবে, একটু ওয়েট করতে হবে। cpanel ওয়েবসাইট সেটআপ আর আমাদের লোকালি ওয়েবসাইট সেটআপের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। cpanel আমরা হচ্ছে লোকালি যখন সাইট সেটআপ করি, যে আমাদের PHP মাইডমেন বা একটা লোকাল সার্ভার ইনস্টল করি, সেই লোকাল সার্ভারের মধ্যে আমাদের এটা গিটহাব কমান্ডের মাধ্যমে বা হচ্ছে ফাইল কোথাও থেকে নিয়ে এসে আমরা সেটআপ করি। তো ওইখানে সেটআপ আর cpanel এর সেটআপ এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট একটু একটু ঘুরে ফিরে কাজ করতে হয়, বাট মূল প্রসেসটা সেম। ফাইল আপলোড হওয়ার পরে বাকি জিনিসটা আমি ক্লিয়ার করতেছি অলমোস্ট 89% 90%। হুম, আমাদের এই যে 100% কমপ্লিট, ফাইলটা আপলোড হয়ে গেল। এখন আমাদের ফার্স্ট কাজ এই ফাইলটাকে আনজিপ করা। এই যে আমরা আনজিপ করলাম। আনজিপ করতে তেমন একটা টাইম নেয় না। হ্যাঁ, এই যে আনজিপ হয়ে গেল। ওকে, এখন ফাইল আনজিপ করার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা যে ফাইলটা আপলোড দিলাম এটাকে ডিলিট করা। কি জন্য? কারণ আমরা যদি এই যে ফাইলটা আমরা আপলোড দিলাম, এখানে আমাদের ডেভেলপমেন্ট ফাইল আছে, সবকিছু আছে। তো এটা যদি আমরা এই অবস্থা রেখে দিই তাহলে আমাদের প্রজেক্টটা চুরি হয়ে যাবে। তো আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে আপলোড হওয়া যে ফুল প্রজেক্টের জিপ ফাইল এটাকে রিমুভ করা। এরপরে হচ্ছে এখানে দেখবেন এই যে রিসোর্সের মধ্যে আমাদের ডেভেলপমেন্ট ফাইলটা, যেমন এটাতে নাই, বাট এই যে ডেভেলপমেন্ট ফাইলগুলো এরকম হয়। আমি অন্য একটা প্রজেক্ট থেকে দেখাই।
এখানে রিসোর্সের ভিতরে গেলে আপনি এরকম জেএস ফাইল পাবেন ডিফল্ট, এবং এটাকে আমরা বিভিন্ন নামে আবার নামকরণ করে থাকি। যেমন হচ্ছে যদি এই প্রজেক্টে যাই, দেখেন রিসোর্সের ভিতরে আমরা এটাকে জেএস এবং এখানে আলাদা করে মাইক্রো অ্যাডমিন কম্পোনেন্টটাকে আলাদা করছে, মানে অ্যাডমিনের জন্য একটা ভিউ ফাইল আর ফ্রন্ট এন্ডের জন্য একটা ভিউ ফাইল আমরা রেডি করছি। তো এইগুলো হচ্ছে ভিউ.js এর ডেভেলপমেন্ট ফাইল। এগুলো যদি আমরা রিমুভ না করি, যেমন ল্যাঙ্গুয়েজ, সাস, ভিউ এগুলো ডিফল্ট, এগুলো থাকবে, এগুলোতে কিছু করা যাবে না। এগুলো ছাড়া যে ফাইলগুলো আছে আমাদেরকে এগুলো ডিলিট দিতে হবে, কারণ এগুলো হচ্ছে ভিউ.js এর ডেভেলপমেন্ট ফাইল। এগুলো যদি কেউ পেয়ে যায় তাহলে আমাদের প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাবে। তো এটা মাস্ট ফলো রাখতে হবে যে রিসোর্সের মধ্যে কোনো ডেভেলপমেন্ট ফাইল রাখা যাবে না, ডিলিট দিয়ে দিতে হবে, এবং আমরা যে জিপ ফাইলটা আপলোড দেবো এটাও ক্লিয়ার করে ফেলতে হবে। ওকে, এখন কাজ কি? আর নতুন হোস্টিং এ যখন আমরা লগ ইন করবো, সেখানে একটা বিষয় দেখতে পারবো যে এই যে ইএনবি ফাইলগুলো আছে এগুলো ফার্স্টে দেখা যায় না। কিরকম আমি দেখাই, এটাকে আমি আনচেক করে দিই। এই যে শো হিডেন ফাইল, এই যে ফার্স্ট যখন একটা নতুন হোস্টিং হবে, এখানে আমাদের ফাইল ফোল্ডার আপলোড দেওয়ার পরে ইএনবি ফাইল বা আরো কিছু ফাইল এখানে দেখা যাবে না। তো এটা হোস্টিং অটোমেটিক হাইড রাখে। তো এই সম্পূর্ণ ফাইল যা আছে সব দেখার জন্য আমাদের এই সেটিং থেকে একদম ডান পাশে দেখবেন সেটিং নামে একটা অপশন আছে, এই বাটনে ক্লিক করে জাস্ট আমাদের শো হিডেন ফাইল এটাকে এনাবল করতে হবে। সেভ দিলে দেখেন এই যে ইএনবি ফাইল সহ, মানে ডট সহ যত ফাইল আছে সব চলে আসবে। এখন আমরা লোকালি আমাদের কি করি, যে আমাদের এই ইএনবি ফাইলের মধ্যে আমাদের সকল এনভায়রনমেন্ট সেটআপ করি। যে আমরা এটাকে যদি এডিট করি, কি কি সেটআপ করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদের এপি ইউআরএল লাগবে। এপি ইউআরএল মানে ডোমেইন ইউআরএল, এটা কোথায় কোন ডোমেইনে পাবে, ডাটাবেস লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। তো এইগুলো হচ্ছে এখন মেইন কাজ। তো ফার্স্ট কাজ হচ্ছে ডোমেইনটাকে এপি ইউআরএল আর এসএটি ইউআরএলটাকে বসানো। তো আমাদের এপি ইউআরএল কি, ডোমেইনটাই, ফ্যালকন জোন এক্সওয়াইজেড। আর লাইভে আমরা এসটিটিপিএস সহ কাজ করব। এসটিটিপিএস দিব ফ্যালকন জোন ডট এক্সওয়াইজেড, ফ্যালকন জোন এক্সওয়াইজেড, এটা হচ্ছে এপি ইউআরএল। আর লাইভে কিন্তু মাস্ট এসএট ইউআরএল দিতে হয়। এসএট মানে আমাদের যে সিএসএস, জেএস বা আদার্স যে ফাইলগুলো আছে বা ইমেজেস, এই রিসোর্স ফাইলগুলোকে বলে অ্যাসেট। তো লাইভে হচ্ছে ডোমেইন, ডোমেইনের পরে পাবলিক স্ল্যাশ পাবলিক দিতে হবে, তাইলে এটা হচ্ছে পাবলিক ডিরেক্টরি থেকে আপনার রিসোর্স গুলো পাবে। তাইলে এটা জাস্ট সেম, ডোমেইনের ক্ষেত্রে শুধু ডোমেইনটা থাকবে এপি ইউআরএল এ, আর এসএট ইউআরএল হবে এটা, নট এপ, এ ডাবল এস ইটি, সবগুলো বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। https falconjune.xyz পাবলিক। তাহলে আমার কি হইলো, এপি ইউআরএল এবং এসএট ইউআরএল সেটআপ হইলো। যেটা লোকালি শুধু আমাদের এপি ইউআরএল ডিফল্ট থাকে ওইটাই সেটআপ করলে হয়, কিন্তু লাইভে আমাদের এপি ইউআরএল ইকুয়াল হচ্ছে আমাদের ডোমেইন, আর এসএট ইউআরএল হচ্ছে ডোমেইন তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ পাবলিক। ওকে, এখন হচ্ছে আমাদের ডাটাবেস লাগবে, ডাটাবেস নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড। তো লোকালি তো আমাদের ডাটাবেসে কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় না, কিন্তু লাইভে অবশ্যই পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো এটার জন্য এই যে আমরা cPanel এর মেইন হোম পেজে আসবো, এই যে ম্যানেজ মাই ডাটাবেস, এখান থেকে হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। এগুলো হচ্ছে এক্সিস্টিং ডাটাবেস, তো আমার আরো একটি ডাটাবেস প্রয়োজন, আমি ডাটাবেস ক্রিয়েট করি। তো এই যে এখানে ক্রিয়েট ডাটাবেস আছে, তো আমরা দিতে পারি এটা ফ্যালকন জুন XYZ। তাহলে ডাটাবেস নাম ক্রিয়েট হইলে জাস্ট এই যে ডাটাবেস নাম ক্রিয়েট হইলো, এখানে কোনো ইউজার নাই, কোনো ডাটাবেসও আপলোড হয় নাই। তো আমরা ডাটাবেস রিনেম করতে পারবো, ডিলিটও দিতে পারবো। এরপরে আমার ফার্স্ট কাজ হচ্ছে ইউজার ক্রিয়েট করা। তো আমরা এটাকে দিতে পারি ফ্যালকন জোন XYZ ইউজার। এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে হবে, এখানে কোনোভাবে 1 থেকে 8 বা এরকম কোনো সিম্পল পাসওয়ার্ড দেওয়া যাবে না। তো এর একটা এখানে একটা অপশন আছে, পাসওয়ার্ড জেনারেটর একটা অপশন আছে। তো আমরা এটার মাধ্যমে সুন্দর পাসওয়ার্ড জেনারেট, স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে পারি। তো এই যে পাসওয়ার্ড জেনারেট হইলো, এটা আমরা ফার্স্টে কপি করব, তারপর এটাকে চেকমার্ক করতে হবে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস। ইউজ পাসওয়ার্ড দিলাম, মানে এই পাসওয়ার্ড এখানে চলে আসলো। এখন আমরা ক্রিয়েট ইউজার দিব, তাহলে আমাদের ইউজারও ক্রিয়েট হয়ে গেল। তাহলে ডাটাবেস ক্রিয়েট হইলে ইউজার ক্রিয়েট হইলো। এখন আমরা এই পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলাম, আমরা ফার্স্টে পাসওয়ার্ডটা মাস্ট দুইটা সিঙ্গেল কোটেশনের মধ্যে বসাবেন। ওকে,
এখন আমরা কি নামে ডাটাবেস ক্রিয়েট করলাম? ডাটাবেস হচ্ছে ফ্যালকন জোন। এই যে এখানে ডাটাবেস এবং ইউজার দুইটার আগে একটা প্রিফিক্স থাকে, এই প্রিফিক্স সহ আমাদেরকে বসাইতে হবে। তাহলে ডাটাবেসটা আমরা বসাইলাম। এখন হচ্ছে আমার ইউজার, ইউজার হচ্ছে নিচের দিকে, এই যে XYZ ইউজার। তাইলে আমার ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড তিনটাই সেট আপ হয়ে গেল। ওকে, এরপরের কাজ কি? আমার ডাটাবেস ক্রিয়েট হইলো, ইউজারও ক্রিয়েট হইলো, কিন্তু আমার ডাটাবেসের সাথে ইউজার কিন্তু এখনো কানেক্ট হয় নাই, মানে ইউজার এখনো পারমিশন পায় নাই। তো আমরা এখানে পারমিশন দিব। এই যে আমাদের ফ্যালকন জোন XYZ ইউজার, সে কোন ডাটাবেসটা ইউজ করবে এটা তাকে এখানে অ্যাসাইন করতে হবে। এই যে ফ্যালকন জোন XYZ ইউজার, ফ্যালকন জোন XYZ যে ডাটাবেস আছে তাকে সে অ্যাক্সেস করবে। তো আমরা এখান থেকে অ্যাড করে এখানে দেখানো, হ্যাঁ অনেক পারমিশন আছে। তো আমরা এখানে যেহেতু মেইন ডাটাবেস, তো আমরা অল পারমিশন দেব। ঠিক আছে, আমাদের এই পার্শিয়াল পারমিশনের প্রয়োজন নাই, আমাদেরকে সবসময় অল পারমিশনটাই দিতে হবে। ঠিক আছে, যখন বড় কোনো সিস্টেম হয়, মাল্টি পার্সন ডাটাবেজে কাজ করে, তখন হচ্ছে বিভিন্ন ইউজারকে লিমিটেড পারমিশন দেয়, বাট আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজারকে ফুল পারমিশন দিব, অল প্রিভিলেজ। এখানে উপরে যদি অল প্রিভিলেজে ক্লিক করেন সবগুলো অটো চেক মার্ক হয়ে যাবে, তারপরে মেক চেঞ্জ দিবেন। এই যে ইউজার ডাটাবেজের সাথে কানেক্টেড হয়ে গেল। এখন গো ব্যাকে ক্লিক করে আবার আমরা ব্যাকে চলে আসলাম। এখন কি হইলো, এখন এই যে ফ্যালকনজেন XYZ, এটার সাথে ফ্যালকনজেন XYZ ইউজারটা কানেক্ট হইলো, কিন্তু এখানে দেখেন 0 বাইট, দ্যাট মিন এখানে ডাটাবেসটা এখনো ডাটাবেস ফাইল আপলোড হয় নাই। তো আমরা যে ডাটাবেস ফাইল আপলোড দেওয়ার জন্য আবার আমাদেরকে cPanel এর হোম পেজে আসতে হবে। এখান থেকে এই যে PHP মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে, যেটা আমাদের লোকাল নেম, যে সার্ভার, এটার সাথে প্রায় এটাকে ওই রকমই বলা যায়, প্রায় সেম সেম। তো এখানে সেই যে ফ্যালকনের XYZ যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করলাম, এটাকে এখন আপলোড দিতে হবে। তো আমরা আমাদের ডাটাবেস ফাইলগুলো সাধারণত আমাদের এখানে ডাটাবেসের ভিতরে রাখি। যেমন আমরা এখানে আপনি চাইলে এখানে মাইগ্রেশনের মাধ্যমে করতে পারবেন টার্মিনাল থেকে, আবার হচ্ছে আমরা এখানে ডাটা নামে একটা টেবিল রাখি, এর মধ্যে হচ্ছে আমাদের ডাটাগুলো আপলোড দিই। বেশিরভাগ প্রজেক্টে এরকমই পাবেন, যে রিসোর্স, সরি, ডাটাবেস, ডাটার মধ্যে ডাটাবেস টেবল, এর মধ্যে আমরা আমাদের ডাটাবেসটা রেখে দিই। আচ্ছা, তো আমি এখানে ডাটাবেসটা লাইভ থেকে এখানে নিয়ে আসছি, আমি ফাইলটাকে জাস্ট দেখাই দিলাম। আমার ডাটাবেসটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট মানে হচ্ছে আপলোড দেওয়া, এক্সপোর্ট মানে হচ্ছে এক্সিস্টিং ডাটাবেসটাকে ডাউনলোড দেওয়া। আর এখানে অবশ্যই এক্সকিউএল বা জিপ ফরম্যাট হইতে হবে। আর ডিফল্ট হচ্ছে এই যে 250 MB বা 250 মেগাবাইট আপলোডের অপশন থাকে, এটাকে আমরা প্রয়োজনে বাড়াইতেও পারবো। ওকে, তাইলে আমার ডাটাবেস ক্রিয়েট হইলো। এখন যদি আমরা আবার পিএইচপি ম্যানেজার ডাটাবেস যাই, তাহলে দেখতে পারবো এই যে এখন আর 0 বাইট। আচ্ছা, এটা একটু টাইম নেয়, সমস্যা নেই। এখানে এটা ডাটাবেস আপলোড হয়ে গেছে। এখন ডাটাবেস আপলোড দেওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে ডাটাবেসটা কিন্তু আমরা ক্লায়েন্টকে যদি এই অবস্থায় দিয়ে দেই, তাইলে সে হচ্ছে মনে করবে যে আমরা তাকে কপি করে দিয়ে দিছি। তো আমাদের এখানে এক্সিস্টিং যে ডাটাবেস থাকবে এটাকে ক্লিন করে দিতে হবে। তো ক্লিন করতে গেলে আমরা কিন্তু এখানে সব সিলেক্ট করে ক্লিন করতে পারবো না, কারণ এখানে কিছু টেবিল আছে যেগুলো আমাদের ডিলিট দেওয়া যাবে না, ডিলিট দিলে সিস্টেমে সমস্যা হবে। তো আমরা ওই টেবিলগুলো রেখে আমরা হচ্ছে বাকি ডাটাবেসগুলো ডিলিট দিব। তো আমি দেখাচ্ছি, এখানে কিছু টেবিল আছে প্রয়োজনীয়, আমি এগুলাকে আবার ডিলিট দিয়ে দিচ্ছি। আপনারা আবার ডিলিট দিতে যাবেন না, এখানে আমি যেগুলো মনে করতেছি সেগুলো ডিলিট দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট যেগুলো প্রয়োজন নাই ওগুলো ক্লিন করবেন, কোনো ডাটাবেস, কোনো টেবিল ডিলিট দিতে যাবেন না। ওকে, এখন যে কাজ করতে হবে, জাস্ট হ্যাঁ আমি দেখাই। ফার্স্ট কাজ হচ্ছে আপনি সব উপর থেকে স্টার্ট করবেন, যেমন অ্যাবাউট এন্ড কন্টাক্ট, এটা ক্লিন করা যাবে না। আচ্ছা, প্রথম যে কাজ আমি সব চেক করে ফেলি, আমি সব চেক করলাম। এখন কোনটা কোনটা ডিলিট হবে না এটা আমি দেখাই। অ্যাবাউট এন্ড কন্টাক্ট ডিলিট হবে না, অ্যাকাউন্ট পারপাস এটা অ্যাকাউন্ট রিলেটেড, এটা ডিলিট হবে না, অ্যাডমিন ডিলিট হবে না, ব্যাকগ্রাউন্ড এই ক্লায়েন্ট। আচ্ছা, এখানে অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার সাইটটা ওই সাইটের মতো কপি করে দেন, আমার
শুধু প্রোডাক্টটা রেখে দিবেন, তার রিকোয়ারমেন্ট থাকা যে প্রোডাক্টটা রেখে দিবেন, তখন আমরা এই প্রোডাক্ট রিলেটেড যা আছে তা রেখে দিব। আর যদি একদম ফ্রেশ প্রজেক্ট হয়, যে ক্লায়েন্ট বলে বা নতুন কোনো ক্লায়েন্টকে দিব, নট এক্সিস্টিং ক্লায়েন্ট, তখন আমরা একদম সব ক্লিন করে দিব। তো এই ধরেন উনি যেহেতু বলছে যে প্রোডাক্টগুলো থাকবে, সেক্ষেত্রে আমি অ্যাট্রিবিউটটা ক্লিন করতেছি না। ব্যাকগ্রাউন্ড এন্ড কালার, এটা হচ্ছে আমাদের ডাইনামিক কালারের জন্য, এটাও ক্লিন করা যাবে না। ব্যালেন্স ক্লিন করা যাবে না। ব্যালেন্স ট্রান্সফার, ব্যানার, ব্যানারও থাক, এগুলো ক্লিন করতে হবে। বিল পেড স্টেটমেন্ট, বিল পার মান্থ, বিল স্টেটমেন্ট, এটা ক্লিন করা যাবে না। তারপরে ব্রেন, এটাও থাক। ক্যাম্পেইন প্রোডাক্ট কেরিয়ার ক্যাটাগরিজ, নিউ সাইটের ক্ষেত্রে ক্যাটাগরিজ ক্লিন করতে হবে। আমি যেহেতু নতুন একটা সাইট সেট আপ করতেছি, তো এটা ক্লিন করা, সরি আমি এক্সিস্টিং ক্লায়েন্টের প্রজেক্ট সেট আপ করতেছি, এই জন্য আমি এটা ক্লিন করতেছি না, বাট আপনাদেরকে ক্যাটাগরিটা ক্লিন করতে হবে। আচ্ছা, আমি এই ডাটাবেসটা আবার আপলোড দিয়ে আমি এটাকে আবার আপলোড দিব। জাস্ট দেখাই যে কি কি ডিলিট দেওয়া যাবে না। ধরেন ক্যাটাগরিজ ডিলিট দিতে হবে। এখানে হ্যাঁ, এই যে সিটিজটা ডিলিট দেওয়া যাবে না, সিটিজ ডিলিট দেওয়া যাবে না। তারপরে হচ্ছে কমেন্ট, হ্যাঁ কমেন্ট ডিলিট দেওয়া যাবে না। কোম্পানি, কন্টাক্ট, কম্পাউন্ড, এই যে কুরিয়ার এপিআই যে টেবিলটা আছে, এটাও ডিলিট দেওয়া যাবে না। ক্রেডিট ডিউ, কাস্টমার, এগুলো সব ক্লিন করতে হবে। ডেলিভারি চার্জ, এটাও ক্লিন করা যাবে না। ডিরেক্টর পেমেন্ট, রিফান্ড, এমপ্লয়ি, এগুলো ক্লিন করতে হবে। ফ্লাশ ডিল, এগুলো সব ক্লিন করতে হবে। এই যে ফুটার সেটিং, জেনারেল সেটিং, এই দুইটা ক্লিন করা যাবে না। আমরা অবশ্যই একটা লিস্ট দিয়ে দিব যে কোনগুলো কোনো রিলেট দেওয়া যাবে না। ইনভেস্টমেন্ট, এগুলো সব ক্লিন করা যাবে। লোন, মার্চেন্ট, এখানে মার্চেন্ট রিলেটেড যা আছে সব ক্লিন করা যাবে। যে মাইগ্রেশনটা ডিলিট দেওয়া যাবে না। মডেল হ্যাজ পারমিশন, এটা ডিলিট দেওয়া যাবে না। মডেল হ্যাজ রুল, এটা ডিলিট দেওয়া যাবে না। এরপরে অকেশন প্রোডাক্ট, এটা প্রয়োজন নাই, আমি ডিলিট দিয়ে দিচ্ছি। আচ্ছা, অর্ডার পেমেন্ট, অর্ডার বারকোড, অর্ডার আইটেম, এগুলো ক্লিন করতে হবে। অর্ডার শিপমেন্ট, রিটার্ন পলিসি, এটা ডিলিট দেওয়া যাবে না। এখানে আছে প্যারালাক্স ব্যানার, এটাও প্রয়োজন নাই, আমি ডিলিট দিয়ে দিচ্ছি। এখানে পারমিশন টেবিলটা ডিলিট দেওয়া যাবে না। প্রিন্ট হাউস, প্রোডাক্ট, এগুলো সব ক্লিন করা যাবে। নিচের দিকে যাই, এখানে পপ আপ ব্যানার, এটা ডিলিট দেওয়া যাবে না। তারপরে হচ্ছে পারচেস, এখানে সব ক্লিন করা যাবে। এই যে রেডেক্স ডেলিভারি এরিয়া, এটা ক্লিন করা যাবে না। রিসেলার, এগুলো সব ক্লিন করা যাবে। রিসেলিং রুলস, এখানে সে রুলস পারমিশন, এটা ডিলিট করা যাবে না। রুলস এজ পারমিশন, স্যালারি পারমিশন, সেল আইটেম, সেশনাল প্রোডাক্ট, এটা ক্লিন করা যাবে। এটা প্রয়োজন নাই, আমি ডিলিট দিয়ে দিলাম। এরপরে বাকি যা আছে, এই যে সাবসিডি মাস্ট ডিলিট দেওয়া যাবে না। বাকি এখানে সবকিছু ক্লিন করা যাবে। সাপ্লায়ার সহ সবকিছু, হ্যাঁ সবকিছু ক্লিন করা যাবে। এবং এখানে অ্যাট্রিবিউটটাও ক্লিন করতে হবে। শুধু এই যে টেবিলগুলো যেগুলো আমি ডিসিলেক্ট রাখলাম, এগুলো ছাড়া বাকি সব টেবিল ক্লিন করে ফেলতে হবে। তবে আমাদের নতুন যে প্রজেক্টগুলো আসছে, আমরা এগুলাতে শর্টকাট একটা ইউআরএল ক্রিয়েট করছি, যে ইউআরএলটা হিট করলে আমাদের ডাটাবেস এবং আননেসেসারি ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওকে, আমি এটাকে জাস্ট এই যে এখান থেকে এমটি দিলে দেখেন আমার একদম ফুল একটা ফ্রেশ ডাটাবেস পেয়ে গেলাম। এই যে এখন যদি এই ডাটাবেসটা দেখি কি হলো। আচ্ছা, এটা ফাইল এখনো পায় নাই। তো প্রায় সময় এমন ইস্যু হয় যে আমরা ডাটাবেস পাসওয়ার্ড ফাইল আপলোড দেওয়ার পরে এখানে 0 বাইট দেখায়। তো এটার জন্য যেটা করতে হয় যে আরেকটা অপশনাল ডাটাবেস ক্রিয়েট করবেন। ঠিক আছে, ফ্যালকন জুন অপশনাল, এরকম একটা ডাটাবেস ক্রিয়েট করবেন যে কোনো নামে। যদি কখনো এরকম ইস্যু হয়, সাধারণত এরকম ইস্যু হয় না। এই যে এখন কিন্তু আমার XYZ ডাটা পেয়ে গেছে, আর এটা 0 বাইট দেখাচ্ছে। ওকে, তাহলে ডাটাবেস এবং ওই রিলেটেড যে কাজগুলো ছিল এগুলো হয়ে গেল। তার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদের লোকালি
দেখবেন পাবলিকের ভিতরে index.php, stxs, চাঙ্ক এগুলো হচ্ছে লোকালি হচ্ছে এই পাবলিকের ভিতরে থাকে, কিন্তু লাইভ সার্ভারে এগুলোকে বাইরে নিতে হবে। stxs, index.php, এই যে চাঙ্ক এটাকে বাইরে নিতে হবে। তো আমরা এখান থেকে এই যে ফাইল কিন্তু সহজে মুভ করতে পারি, যে মুভ দিয়ে আমরা জাস্ট এই যে পাবলিক ডিরেক্টরিটা মুছে দিলাম, তাইলে এটা যে রুট ডিরেক্টরিতে চলে আসলো, এই যে চলে আসছে। এখন আমরা হচ্ছে এই যে index.php পাবলিকে যেটা আসলো এটাকে এডিট করতে হবে। এডিট করে আমরা এখানে আচ্ছা এই ফাইলটা প্রবলেম আছে অ্যাকচুয়ালি। আমাদের লোকাল যে ফাইলগুলো থাকে এগুলো এই অবস্থায় থাকে, এই যে এই অবস্থায়। তো এটা যখন আমরা পাবলিক থেকে রুট ডিরেক্টরিতে নিয়ে আসবো তখন আমরা এটা মুছে দিব, মানে একটা ডিরেক্টরি পিছনে নিয়ে আসবো, এই যে এরকম এটাকে এই অবস্থায় রাখবো। autoload.php আর bootstrap-এর মধ্যে app.php এই দুটাকে রুট ডিরেক্টরি যখন আমরা নিয়ে আসবো এখানে এক ডিরেক্টরি রিমুভ করতে হবে, তখন এটা পাবলিকের সাথে কানেক্টেড হবে। ওকে, এটা অ্যাকচুয়ালি লোকালি কিরকম থাকে আমি দেখাই। সাপোজ এটাই দেখেন, এই যে পাবলিক, এর মধ্যে index.php আমি ওপেন করি, এই যে আমাদের লোকালি index.php তে এই autoload.php এবং app.php এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দুইটা ডট তারপরে আবার ফরওয়ার্ড স্ল্যাশ। তো লাইভে যেটা করতে হবে এই একটা ডিরেক্টরি জাস্ট পিছনে নিয়ে আসতে হবে, জাস্ট এতটুকু। ওকে, তাহলে এটা বোঝা গেল। আরেকটা হচ্ছে stxs ফাইল। এই stxs ফাইল আমাদেরকে এডিট করে একটা কাজ করতে হবে। আমাদের প্রায় প্রজেক্টে দেখবেন যে stxs ফাইলে এই লেখাটুকু পাবেন লাইভে, এটা লাইভে, এটা শুধু লাইভের জন্য। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার কোনো ইউজার যদি HTTP দিয়ে ব্রাউজ করে তাকে যেন অটোমেটিকলি রিডাইরেক্ট করে HTTPS মোডে নিয়ে যায়। ঠিক আছে, এটা আপনি অনলাইনেই পাবেন, যে এই কোডটুকু যদি আমি অনলাইনে সার্চ করি HTTP টু HTTPS রিডাইরেক্ট STXS সার্চ করলে এখানে বেশ কিছু আর্টিকেল পাবেন। এই যে এখানে এই যে এগুলো সবগুলোই কাজ করে। তো আমি যেটা ইউজ করলাম এটাও বেশ ভালো কাজ করে। এখানে এই যে তাদের একটা আর্টিকেল আছে ফ্রি কোড ক্যাম্প, এটা শর্টকাট, এটা খুব শর্ট, এটা ইউজ করা যায়। এই যে ফার্স্টটা, ওই ফার্স্টটা হচ্ছে আমরা ইউজ করি। তো এটা দিয়ে আমরা HTTP টু HTTPS এ ক্লায়েন্টকে বা ট্রাফিককে রিডাইরেক্ট করি, কারণ HTTP দিয়ে ব্রাউজ করলে তখন তাকে সাইটে নট সিকিউর দেখাবে। তো এটা এখানে আমার ইউজার নেগেটিভ হতে পারে, এজন্য আমরা কেউ HTTP দিয়ে ব্রাউজ করলেও তাকে HTTPS এ মাইগ্রেট করে দিই, মানে ট্রান্সফার করে দিই, মুভ করে দিই। ওকে, STXS ফাইলের কাজ শেষ। তাহলে আমাদের এই যে ফ্যালকনজন XYZ এর এটার মোটামুটি সব কাজই শেষ। আরেকটা কাজ করতে হবে, আমরা যখন লাইভ থেকে কোনো লোকাল থেকে কোনো ফাইল যখন আপলোড দিব তখন এখানে যে স্টোরেজ যে লিঙ্কটা আছে স্টোরেজ ফাইল, এই সিম লিঙ্কটা হচ্ছে আউট হয়ে যায়। এই যে এটা কিন্তু এখন লিঙ্কেবল না, এখন এটাকে ডিলিট দিয়ে দিতে হবে। এটাকে লাইভ করার পরে দেখা যায়, বা আমরা যে কোনো সময় যদি এটাকে হোস্টিং একটা প্যানেল একটা একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে যখন এটাকে কপি করব, মুভ করব, বা নিউ যখন আপলোড দিব, আমরা মাস্ট এটা পাবলিকের ভিতর থেকে পাবলিকের মধ্যে যে স্টোরেজ সিম লিঙ্কটা আছে এটা আউট হয়ে যায়, এটাকে ডিলিট দিয়ে দিতে হবে। ডিলিট দিয়ে নতুন করে জেনারেট করতে হবে। নতুন জেনারেটর দুইটা হয়, একটা হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে এইগুলোতে ডোমেনের পরে আমরা রিবুট দিই, মানে একটা যেমন রিবুটটা কি, যেহেতু আপনি লারাবেল নিয়ে কাজ করেন তাহলে আমি একটু বুঝাই বিষয়টা। ওয়েব ডট পিএইচপিতে যে রাউট আছে এই রাউটে আমরা একটা ইউআরএল ক্রিয়েট করে রাখছি, এই যে রিবুট। এই রিবুটটা যদি আমরা হিট করি তাহলে এই যে লারাবেলের যে আর্টিসান কমান্ডগুলো আছে এগুলো কল হবে। ঠিক আছে, এখানে যে স্টোরেজ লিঙ্ক জেনারেট হবে, ক্যাশ ক্লিয়ার হবে, ঠিক আছে, আবার ক্যাশিং হবে। তো এটা যদি আমি ডোমেইনস যে ফ্যালকনজন XYZ ফ্যালকনজন XYZ, হ্যাঁ, এখানে এটা পাচ্ছে না কি জন্য, কারণ তার ভার্সনটা মিসম্যাচ। এখানে আমাদের কোন ভার্সন লাগবে দেখতে হবে। পিএইচপি ভার্সন আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি, একটা হচ্ছে মাল্টি পিএইচপি ম্যানেজার, এই যে একটা হচ্ছে মাল্টি পিএইচপি ম্যানেজার, আর আরেকটা হচ্ছে সিলেক্ট পিএইচপি।
এই যে দুই জায়গা থেকে হচ্ছে আমরা পিএইচপির ভার্সন সিলেক্ট চেঞ্জ করতে পারি। তো আমাদের লারাভেল অনুসারে কোন লারাভেল অ্যাপ্লিকেশনে কোন পিএইচপি ভার্সন প্রয়োজন এটা আমাদেরকে দেখে নিতে হবে। তো আমার এই প্রজেক্টে পিএইচপি 7.4 প্রয়োজন। তো আমি মাল্টি পিএইচপি ম্যানেজার থেকে এই যে ফ্যালকন এক্সওয়াইজেড এটার ভার্সনটা ইপিএইচপি 7.4 করে দিলাম। ঠিক আছে, ওল্ড ভার্সনের যে প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু ওল্ড পিএইচপিটা কাজ করবে না। একটা হচ্ছে লিনাক্স ভার্সন আর একটা হচ্ছে উইন্ডোজ ভার্সন। যাই হোক, এখন আর এই এররটা থাকবে না। এই যে সরি, ফ্যালকন জুন এক্সওয়াইজেড ছিল। তো এখানে এই যে এসটিটিপিএসটা ইনস্টল হয় নাই, এটা আর একটা ইস্যু, যে ডোমেইনে যখন এসটিটিপিএস ইনস্টল থাকবে না এটা ইনস্টল করে নিতে হবে। যদি প্রাইমারি ডোমেইন হয় সেক্ষেত্রে এখানে আমরা এই হোস্টিং থেকে প্রায় সময় ডিফল্ট অটোমেটিক ইনস্টল হয়ে যায়, আবার প্রায় সময় আমাদেরকে এখানে যাওয়ার পরে ইনস্টল দিতে হয়। এখানে অপশন নাই। যদি এসএসএল না থাকতো তাহলে এখানে অপশন থাকতো, এখানে গেলে আমরা অটো এসএসএল নামে একটা বাটন পাইতাম, ওইটাতে ক্লিক করলে এসএসএলটা ইনস্টল হইতো। তো যেহেতু এটা অ্যাড অন ডোমেইন সেক্ষেত্রে আমাকে এসএসএল টিএলএস এই অপশন থেকে এসএসএলটা ইনস্টল করতে হবে। এই যে এসএসএল টিএলএস সার্চ দিলে একদম সবার শেষে দেখবেন ম্যানেজ এসএসএল সাইট। এই যে এগুলোতে এসএসএল পাইছে, এটা ট্রেডমার্ক, মানে এটাতে পায় নাই। এখন আমরা এটা ইনস্টল দিব কিভাবে? একদম নিচে দেখেন যে ডোমেইনে আমরা এসএসএল ইনস্টল দিব এটাকে আমরা সিলেক্ট করব। এই যে অটোফিল বাই ডোমেইন যখন দেব, তারপরে ইনস্টল সার্টিফিকেট, এই যে আমার ডোমেইনে এসএসএল ইনস্টল হয়ে গেল। তাইলে উপরে এসে দেখেন, একটু রিলোড দেন, এখনো হয় নাই। যদি এটা দিয়ে না হয় তাহলে এখানে দেখবেন আরেকটা অপশন আছে, এই যে ফ্যালকন এক্সওয়াইজেড দুইবার থাকে, একটা হচ্ছে প্লাস সাবডোমেইনস আর ওটা হচ্ছে যে আরো বেশ কিছু অপশন থাকে। তো আমরা ওইটাও ট্রাই করব। এখন দেখেন আমার সবগুলোতে এসএসএল পাইছে। ওকে, এবার আমরা এসে একটু কন্ট্রোল শিফট আর দিই বা হার্ড রিলোড দিই। আর এটা নেম সার্ভার, তো আমরা একটা ডোমেইনের নেম সার্ভার আপডেট করার পরে এটা মিনিমাম 12 ঘন্টা টাইম নেয়। তো সেমি হোস্টিং হলে বেশি টাইম নেয় না, এটা আর্লি হয়ে যায়। তো এটা যেহেতু জাস্ট আমরা 1 আওয়ার আগেই বা 30 মিনিট আগে আমরা নেম সার্ভারটা আপডেট দিছি, তো এটা কানেক্ট হতে টাইম লাগবে। তারপরে এটা হয়তো প্রাইভেট ব্রাউজার থেকে দিলে এটা ঠিক হয়ে যাবে। আমরা অন্য একটা ট্যাব নেই, নিউ ট্যাব। এটা এসএসএলটা এখনো পায় নাই, আর একটু সময় নেবে। সমস্যা নাই। এটা এটার আগে আমাদের আরো কিছু কাজ আছে, আমরা এগুলো দেখাই। দেখি এসটিটিপি দিয়ে হয় কিনা। তো আমরা পিএইচপি ভার্সন চেঞ্জ করতে যে আমাদের হয়তো এক্সিস্টিং যে ডোমেইন গুলো আছে এগুলোতে একটু সমস্যা হয়ে গেছে। তো এটা মাস্ট খেয়াল রাখতে হবে। যদি এক্সিস্টিং কোনো হোস্টিং আমরা ওয়েবসাইট সেটআপ করি সেক্ষেত্রে আমার একটার জন্য বাকিগুলোর জন্য সমস্যা না হয়। তো এটা আমি চেক করি যে এখানে সিন্স 96, হ্যাঁ এটা কাজ করতেছে। ফ্যালকন বিডি কাজ করতেছে না, কারণ হচ্ছে তার ভার্সন চেঞ্জ হয়ে গেছে। মেইন ডোমেইন, হ্যাঁ এটা কাজ করতেছে। ফ্যালকন বিডিটা কাজ করতেছে না, আমরা তাইলে এটার পিএইচপি ভার্সনটা চেঞ্জ করে রাখি। এটা মাস্ট ফলো করতে হবে যদি আমরা এক্সিস্টিং প্রজেক্টে কাজ করি, এটা অবশ্যই ফলো করতে হবে। ফ্যালকন বিডি এটার জন্য হয়তো পিএইচপি 8.1 প্রয়োজন। একটু দেখে নেই এটা কোন ভার্সনটা প্রয়োজন। ফ্যালকন বিডি এটার জন্য প্রয়োজন, আমরা ফাইল ম্যানেজার থেকে দেখি। ফ্যালকন বিডি, এই যে আমাদের কম্পোজার জেসন এর মধ্যে কিন্তু লারাভেলের ভার্সনটা থাকে। তো এখানে লারাভেল কত আছে, লারাভেল ফ্রেমওয়ার্ক 7.0, তাইলে আমার এখানে পিএইচপি ভার্সন 8.0টার প্রয়োজন। 8.0 ফ্যালকন বিডি ভার্সন 8.0। I hope it will work now. হ্যাঁ, এটা কাজ করছে।
তো আমরা যদি এক্সিস্টিং কোনো হোস্টিং এর ডোমেইন সেটআপ ওয়েবসাইট সেটআপ করি তাহলে অবশ্যই আগের গুলো যেন ঠিক থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা গেল আমার ওয়েবসাইট সেটআপের মোটামুটি সবকিছু। এরপরে আমরা এক্সট্রা কিছু কাজ করতে হয় যে আমরা যখন বিভিন্ন ক্লায়েন্টকে এই ওয়েবসাইট দিচ্ছি, অনেকেই কিন্তু এটার কপি করার চেষ্টা করে, অনেকেই এটাকে চুরি করতে চায়। তো ওরা হোস্টিং থেকে ডাউনলোড দিয়ে অন্য ডোমেনে সেট আপ করে বা অন্য কোথাও লোকালি সেট আপ করে বা এটাকে রিসেল দিতে চায়, বিভিন্ন ধরনের ইস্যু হয়। এটার জন্য আমরা এখানে কিছু বিষয় ফলো করি। সেটা ধরেন এই যে আমরা ইএনবি ফাইলের মধ্যে আমাদের লেসিটি ইউআরএল, তারপরে ডাটাবেজ নেম, পাসওয়ার্ড এই সব কিছু সেট আপ করলাম। তো এইটা একটা কমন বিষয় যে যে কেউ এটা পারবে। তো এই যে এপ ইউআরএল, এসএটি ইউআরএল, ডাটাবেজ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে এই যে লারাভেলের যে এই যে কনফিগ যে ডিরেক্টরি, এই কনফিগ এখান থেকে সবকিছু কাজ করে। এখানে app.php আছে, দেখেন আমি এটাকে এডিট করি। এখানে আসলে দেখেন এই যে app.php তে এই যে app URL, asset URL, মানে এখান থেকে মূলত এটা এক্সিকিউট হয়। তো এখানে আমরা লুক ডিরেক্ট ওই যে app URL বা asset URL যে ডোমেইন গুলো আছে বসায় দিই। তাইলে কি হয়, এই ওয়েবসাইটটা যখন কেউ এখান থেকে কপি করে অন্য কোথাও সেট আপ করে তখন এটা কাজ করে না, এটা শুধু এখান থেকে লোড নেয়। তখন যারা বেসিক লেভেলের ওই চুরি করে তারা এই জিনিসটা ধরতে পারে না। তো এটা একটা ট্রিক্স। আমরা যে কাজ করি, এই ইনবিতে যেটা বসাই ওইটা আবার আমরা এই এই যে আমাদের একটু আগে এরর দিছিল যে আমরা ফেলকনজুন ডট এক্সওয়াইজেড এ ঢুকতেছি, এটা আমাকে নিয়ে আসতেছে ফেলকনজুন বিডিতে। এটা কি জন্য নিয়ে আসছিল, এটা নিয়ে আসার মূল কারণ এই যে এটা এখানে স্ট্যাটিক এগুলো বসানো আছে, যার জন্য আমি ঢুকতেছি ফেলকনজুন এক্সওয়াইজেড দিয়ে, আমাকে নিয়ে যাচ্ছে ফেলকনজুন বিডিতে। তখন এই বিষয়টা সাধারণ যারা বেসিক লেভেলের ডেভেলপার বা যারা চুরি করে তারা এই বিষয়গুলো ধরতে পারবে না। এটা আমাদের একটা সিক্রেট একটা জিনিস। আমরা সরাসরি এই ডোমেনটা এবং পাবলিক ইউআরএলটা এখানে বসায় দিই। তাহলে কি হয়, সে বারবার ইএনভি ফাইলে ট্রাই করবে কিন্তু তার প্রজেক্ট কাজ করবে না। এটা গেল এপ ইউআরএল আর এসএটি ইউআরএল সেটআপের ক্ষেত্রে। তারপর ডাটাবেজ। ডাটাবেজটাও সেম কনফিগ থেকে কাজ করে। এই যে কনফিগের মধ্যে ডাটাবেজ ডট পিএইচপি, এখান থেকে মূলত ডাটাবেসটা অ্যাপ্লিকেশনে রান হয়। তো এখানে কি হয় যে বিভিন্ন ড্রাইভার আছে, এসকিউএল লাইট, মাইস্কল, পিজিএস এসকিউএল। আমরা মেইনলি মাইস্কলটা ইউজ করি, মাইস্কল ড্রাইভারটা ইউজ করি। তো এখানে দেখেন এই যে ডাটাবেজ, সে এখানেও কিন্তু আমরা এটা অন্য প্রজেক্ট থেকে আসছে, এজন্য এখানে ওইভাবে আছে। বাট অ্যাকচুয়ালি এখানে ইএনবি থেকে এই যে এরকম ইএনবি, তারপরে ওই যে ইএনবি যে কি গুলো আছে, এই ভ্যালুগুলো, এই কি গুলো পায়, কি থেকে ভ্যালুগুলো অ্যাসাইন করে, তারপরে আমরা দেখতে পারি, তারপরে প্রজেক্টে লোড হয়। তো এটা অন্য প্রজেক্ট এভাবে ছিল। তো আমি এখানে এটাকে সবকিছু রিমুভ করে এটা বসায় দিলাম। আর ইউজারটা ইউজার, আর পাসওয়ার্ডটা এই ইনবিতে যেটা আছে এটা বসায় দিতে হবে। বাট আপনারা যখন নিউ ফাইল আপলোড করবেন তখন কিন্তু এভাবে পাবেন না। নিউ ফাইলটা যখন হবে তখন এটা হবে এরকম, যে config database.php, এই যে মাইস্কল, এখানে যে env ফাইল থেকে env যে আমার এনভায়রনমেন্ট ফাইল, এই ফাইলের যে কি গুলো আছে এখান থেকে নিচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো আমরা এই সব রিমুভ করে আমরা যেটা লাইভ, এটা শুধু লাইভে নট লোকাল। লোকালি আমাদের যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু লাইভে আমরা যখন ফাইলকে সাইট সেটআপ করে দিব তখন আমরা এইভাবে স্ট্যাটিকলি ফাইলগুলোতে বসাই দেব। তাইলে কি হবে, যদি কেউ খারাপ উদ্দেশ্যে সাইটকে মিসইউজ করতে চায় সে আর এটাকে ইউজ করতে পারবে না। এটা আমাদের জাস্ট সিকিউরিটির জন্য একটা প্রোটেকশন আর কি। তো যাই হোক, এটা ডাটাবেস ডট পিএইচপিও আমরা ঠিক করে ফেললাম। এবার আমরা ওটা তো ঠিক আছে। সামথিং ওয়েন্ট রং। দেখি ভার্সন কি আবার চেঞ্জ হয়ে গেল নাকি। ফ্যালকন বিডি 8.0 আছে। ও আমরা কোথায় আছি, হাও আমরা কোথায় চেঞ্জ করলাম। ও সরি সরি সরি, আমরা তো ফ্যালকন বিডি যেটা আছে ওইটার যে ডাটাবেস ছিল ওইটা আমরা চেঞ্জ করে ফেলছি। বাট আমাদের কাজ করতে হবে ফ্যালকন এক্স ওয়াই জেডে। তো এটা মাস্ট খেয়াল রাখতে হয়, মানে আমরা কোন ডিরেক্টরিতে আছি। একটু ভুলের জন্য এটা
এরকম হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটা ডাটাবেস থেকে আবার ইউজার নেম পাসওয়ার্ড বসাই দিই। আমার ডাটাবেস ফ্যালকন জুন, এটা হচ্ছে মেইন ডাটাবেস। ডাটাবেস, এটা হচ্ছে ডাটাবেস নেম। ডাটাবেস ইউজারটা হচ্ছে এটা। ইউজার কোনটা বুঝবো কিভাবে? এই যে এখানে কিন্তু লেখা থাকে। তো এটা হচ্ছে ইউজার। এখন পাসওয়ার্ড তো আমরা আগেরটা বলে গেলাম, সরি, এটা আবার কোনটাতে আছে? ও, এই যে এখানে, এটা হচ্ছে ইউজার। পাসওয়ার্ড যেহেতু আমরা বলে গেলাম, আমরা এখানে যেটা বসাইছি এটাই দিয়ে দিতে পারি। মানে আমার ডাটাবেসটা আবার ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড, ইউজারের পাসওয়ার্ডটা আবার রিসেট করতে হবে বা নতুন করে জেনারেট করতে হবে। তো আমরা চেঞ্জ পাসওয়ার্ড দিলাম, দিয়ে হয়তো আমরা এখান থেকে জেনারেট করতে পারি, যেটাই ধরেন কপি করলাম, চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড চেঞ্জ হইলো, এবং যে পাসওয়ার্ডটা চেঞ্জ হইলো আমরা এটা আবার এখানে বসায় দিই। তাহলে ফ্যালকন জুন বিডি, এটা আমাদের হাত দিতে যে ভুল হয়ে গেল অজান্তে। ফ্যালকন জুন বিডি, ও, এখানে কিন্তু আমরা আরেকটা দুর্ঘটনা ঘটায় ফেলছি। সেটা হচ্ছে আমরা এপ ইউআরএল এসএট ইউআরএলটা চেঞ্জ করে ফেলছি। এটা ফ্যালকন বিডি .com, ফ্যালকন বিডি .com। তাইলে এটা বোঝা গেল যে আমাদের ডিরেক্টরির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কোন ডিরেক্টরিতে আছি, অন্যথায় আমরা সারাদিন আমাদের প্রবলেম খুঁজতে থাকবো কিন্তু আমরা সমাধান করতে পারবো না। ওকে, ফ্যালকন বিডি অল ফাইন। আমাদের যেখানে কাজ করার কথা ছিল সেটা হচ্ছে ফ্যালকন এক্স ওয়াই জেড। ওকে, আমরা ইএনবি ফাইলটাকে ভিউ করলাম। আমাদের এই কনফিগের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে অ্যাপ ডট পিএইচপি, এটাকে চেঞ্জ করা। এখানে ফ্যালকন জোন বিটিএস, এটাকে আমরা ফ্যালকন জোন এক্স ওয়াই জেড বসাইতে হবে। এই যে এটা কপি করে আমি আবার এটাও দিয়ে দিলাম। তাহলে আমার অ্যাপটা সিকিউর হয়ে গেল। এবার হচ্ছে আমার ডাটাবেসটাকে সিকিউর করতে হবে। ডাটাবেসের এখানে প্রাইভেসি কি, এটা হচ্ছে আমার ইউজার, এটা হচ্ছে ডাটাবেস নেম, এবার হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে যেটা ক্রিয়েট করছিলাম আমরা ওইটাই বসায় দিলেই হচ্ছে। পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে মাস্ট কেয়ারফুল থাকতে হবে, একটু ভুল হলে কিন্তু কাজ করবে না। তো আমাদের কনফিগের মধ্যে যে ফাইলগুলো থাকে, মানে মোট কথা আমাদের প্রজেক্টটা সিকিউর হয়ে গেল। এবার যদি আমরা ফ্যালকন জোন এক্স ওয়াই জেডটা ফ্যালকন জোন ডট এক্স ওয়াই জেড ভিজিট করি, তাইলে এখানে স্পেলিং বল ফ্যালকন জোন ডট এক্স ওয়াই জেড, আবার ডিরেক্ট কেন, এটা ক্যাশিং পাচ্ছে। ওকে, আমরা ফ্যালকন জোন ডট এক্স ওয়াই জেড এটাকে রিবুট দিই। এখন সে পাচ্ছে না, কি জন্য? সিম লিঙ্ক। আচ্ছা, এটা যে স্টোরেজ লিঙ্ক জেনারেট, এটা আমরা দেখাইছিলাম আমাদের ওয়েব ডট পিএইচপি এর মধ্যে, রাউট ফাইলের মধ্যে, যে ফার্স্ট কাজ হচ্ছে স্টোরেজ লিঙ্ক জেনারেট হওয়া। তো লোকালি এই ইস্যু হয় না, আমরা যখন এই পিএইচপি আর্টিসান স্টোরেজ লিঙ্ক দিই অটোমেটিক লিঙ্কটা জেনারেট হয়ে যায়, মানে ইমেজের সিল লিঙ্কটা জেনারেট হয়ে যায়। কিন্তু সিপিএনএল এই ইস্যুটা হয়, তখন আমাদের যে কাজটা করতে হবে সিলেক্ট পিএইচপি থেকে ভার্সন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমাদের আপডেট যে প্রজেক্টগুলো আছে এগুলোতে ইস্যু নাই, এগুলোতে আমরা যে কোনো পিএইচপি দেন কাজ করবে। যেমন হচ্ছে যে ফ্যালকনের এক্স ওয়াই জেড, এটাকে আমরা ইউজ পিএইচপি সিলেক্টর, এটা দিয়ে আমাদের ভার্সনটা চেঞ্জ করতে হবে। এখন
এটাকে আমরা স্টোরেজ লিঙ্ক আর ওই এখানে রিবুট দিলে কাজ করবে না, এখানে টার্মিনালে অ্যাক্সেস নিতে হবে, টার্মিনালে কাজ করতে হবে। এই যে টার্মিনাল নামে একটা অপশন আছে, মানে কমান্ড লাইন অ্যাক্সেস। লোকালি আমরা যে সকল টার্মিনাল ইউজ করি সিপিএনএল কিন্তু আমরা ওইগুলি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে এখানে হচ্ছে টার্মিনাল হোস্টিং ডিফল্ট থাকে, প্রায় হোস্টিং এ থাকে আর বিভিন্ন হোস্টিং এ থাকেও না। তো এখানে টার্মিনাল থেকে আমরা যদি এলএস দেই, এলএস মানে লিস্ট, আমার এখানে কি কি ডোমেন আছে বা কি কি ডিরেক্টরি আছে সেই লিস্টটা দেখাবে। এখান থেকে আমরা আমাদের যে ডিরেক্টরিতে কাজ করব সেখানে আমরা সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি ফ্যালকন জুন ডট এক্স ওয়াই জেড, এটাতে আমরা জাস্ট সুইচ করলাম। এখন যদি আমরা আমাদের কমান্ড দিই তাহলে এটা কাজ করবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে ক্যাশিংটা আছে ক্যাশ ক্লিয়ার করা, অপটিমাইজ ক্লিয়ার। হ্যাঁ, এটা কাজ করতেছে না কারণ এটার ভার্সনটা, আমরা যে ভার্সন সিলেক্ট করছি সেই ভার্সনটা হচ্ছে এটা রিকোয়ারের চেয়ে বেশি আছে। তো এটা আমরা সিলেক্ট পিএইচপি থেকেই এটার ভার্সনটা চেঞ্জ করতে হবে। এই যে এখানে 8.1 আছে, এজন্য হচ্ছে এই সমস্যা হয়েছিল। আমরা এটাকে 7.4 করলাম। এরপরে আমরা কমান্ড রান করি, এখন হয়তো এটা কাজ করবে। এই যে এখন কাজ করলো। এখন এই যে অল পিএইচপি যে মোড আছে, যে লিনাক্স মোড আছে, যদি আমরা এভাবে এটাকে এখন কমান্ড দিই তাহলে এখন স্টোরেজ লিঙ্ক জেনারেট হবে, পিএইচপি আর্টিসান স্টোরেজ লিঙ্ক। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে লিঙ্ক জেনারেট করা। এখন আমাদের স্টোরেজ ফাইলের সেম লিঙ্ক জেনারেট হয়ে গেল, তার মানে আমাদের ওই কাজ শেষ। এখন এই মোডে কিন্তু আমাদের প্রজেক্ট রান হবে না। এখন আমরা যে কাজ করব, মাল্টি পিএইচপি থেকে আবার হচ্ছে আমাদের প্রজেক্টের ভার্সন চেঞ্জ করে দেব। এখানে আমাদের দরকার ছিল পিএইচপি 7.4 আর এইটাতে ফেলকন ছিল 8.0। হ্যাঁ, এখন আমি আবার চেক করে নিব আমার সবগুলো প্রজেক্ট কাজ করতেছে কিনা। ফার্স্টে হচ্ছে এটাই দেখি, ফেলকন বিডি কাজ করতেছে। আর এখানে ক্যাশিং এর জন্য এটা লোড নিচ্ছে না, আমরা প্রাইভেট মোড থেকে দেখি ফেলকন জুন ডট এক্স ওয়াই জেড, এটা আসতেছে না। হ্যাঁ, এসটিটিপিএসটা পাচ্ছে না, এখনো এসটিটিপিএস পাচ্ছে না, একটু সময় নিয়ে প্রজেক্টটা পাবে। ইনিশিয়ালি আমাদের প্রজেক্টে যা যা প্রয়োজন সবকিছু সেটআপ হয়ে গেছে, এখন একটু সময় নেই, সময় নিলেই হচ্ছে আমাদের প্রজেক্টটা কাজ করবে। তবে এটাকে ম্যানুয়ালি কাজ করা যায় কিনা আমরা ট্রাই করি অন্য একটা ব্রাউজার থেকে। ফ্যালকন জুন ডট এক্স ওয়াই জেড, এখন রিডাইরেক্ট হচ্ছে কেন? এখন তো রিডাইরেক্টের কোনো ইস্যু নাই, আমরা তারপরে চেক করে নেই ডোমেইন লিস্ট। এখানে কোথাও রিডাইরেক্টের কোনো ইস্যু নাই, নো রিডাইরেক্ট। তাহলে প্রজেক্ট পাচ্ছে না কেন? এটা হচ্ছে ক্যাশিং হচ্ছে, এখানে আগের ক্যাশ ফাইল পাইতেছে। আমরা কয়েকবার ক্লিয়ার কমান্ড দিলাম, এখন এটাকে দেখি। এটা এক্সিস্টিং একটা প্রজেক্ট ছিল, তো সেটআপে এই ঝামেলাগুলো হচ্ছে। কিন্তু এটা যদি আমার এই নিউ প্রজেক্ট হইতো তাইলে এখানে এত ইস্যু হতো না। যাই হোক, এই সবগুলো ইস্যু সামনে আসছে, এটা বেটার, যাতে আপনি যখন সেটআপ করবেন যাতে এই ইস্যুগুলো সামনে আসলে বুঝতে পারেন যে আসলে ইস্যুগুলো কি হচ্ছে। তো আমি আবার একটু চেক করে নেই এখানে রিডাইরেক্ট কেন হচ্ছে, app.php এর মধ্যে আমরা কি ফাইল সেভ দিছিলাম কিনা। এখানে ফেলগঞ্জন xyz ওকে আছে,